Now I want to start the scheduled class. Acha. What I am telling in Bengali, I must tell in English. Later on. তো আজকে আমরা এখানে আলোচনা করব গ্রামীণ অর্থনীতিতে রিয়েল হোমিওপ্যাথির ভূমিকা, the role of real homeopathy in rural economy. আবার বলছি, the role of real homeopathy in rural economy. গ্রামীণ অর্থনীতিতে এই রিয়েল হোমিওপ্যাথি এগিয়ে নিয়ে যেতে পারে। আজকের আলোচনাটা যতটুকু সময় হবে এর উপরেই হবে, কারণ আমরা এখানে যারা আলোচনায় রয়েছি তাদের মধ্যে বলতে গেলে 99%ই গ্রামীণ পরিবেশ থেকে উঠে এসেছি। যতই আমরা শহরে থাকি না কেন, আমরা গ্রামেই জন্মেছি। কেউ হয়তো বা আছে, হ্যাঁ, তারা শহরেই জন্মেছে, শহরেই বড় হয়েছে। গ্রামীণ অর্থনীতি কিভাবে প্রভাবিত হয়, কিভাবে তার উন্নয়ন অবনয়ন হয় সে সম্পর্কে তাদের ধারণাই থাকতে পারে, কিন্তু তবুও আমরা এই ব্যাপারটা নিয়ে আজ আলোচনা করব। গ্রামীণ অর্থনীতি মূলত নির্ভর করে গৃহপালিত পশু, বিভিন্ন ফল ফলাদি, সবজি, বিভিন্ন এই সব জিনিস, শাক পাতা, এগুলি নিজেরাও যেমন বিশুদ্ধ জিনিস খেতে পায় মানুষেরা, তেমন আবার এগুলি বিক্রি করে এখান থেকে পয়সা আসে। এই যে গ্রামীণ অর্থনীতি, যে গৃহপালিত পশু, এদের যেমন ছাগল, হাঁস, মুরগি, গরু, তাদের দুধ ইত্যাদি, তাদের বাচ্চা ইত্যাদি বিক্রি করে গ্রামীণ অর্থনীতি কিছুটা হলেও সমৃদ্ধ হয়। এবং এই পয়সা দিয়ে অনেকে পড়াশোনা করে। এই যে আমরা যেমন এখানে ডাক্তার হয়ে এসেছি, এইরকম অনেকেই তার বাবা মায়েরা এভাবে তাকে ডাক্তারি পড়বার ব্যবস্থা করে দিয়েছেন। ফলে গ্রামীণ অর্থনীতি একটা বিশেষ ভূমিকা কিন্তু রয়েছে আমাদের প্রত্যেকের জীবনে কম বেশি। আমরা বাজারে গিয়ে ভালো জিনিসটা খোঁজ করি, ভালো শাক পাতা যেগুলিতে বীজ দেওয়া হয়নি, আমরা এইগুলো খুঁজি। খুব চকচকে জিনিসগুলো এখন আর আমরা কিনি না, কারণ আমরা মনে করি ওখানে স্প্রে করা হয়েছে। এই যে আমরা প্রত্যেকে যেভাবে জীবনযাপনের মধ্যে রয়েছি বা আমরা এগিয়ে চলেছি, সমস্ত ক্ষেত্রে রিয়েল হোমিওপ্যাথির অবিরাম যাতায়াত, কি বলবো আরো ভালো বাংলা, মানে কোন রকম কোনো বাধাহীনভাবে সে তার কাজ করে যেতে পারে। আমি একে একে উদাহরণ দিয়ে বোঝাই। সেটা হলো, এই বর্ষার দিনে গৃহপালিত পশুদের ভাইরাল ইনফেকশন হয়। শুধু তাই নয়, এই ইনফেকশনে পুরো একদম সাফ হয়ে যায়, মানে হচ্ছে পরিষ্কার হয়ে যায়। মুরগি, 10টা মুরগি ছিল, একটাও রইল না। 10টা হাঁস ছিল, একটাও রইল না। গরুর পায়ে ভাইরাল ইনফেকশন হয়েছে, দুধ শুকিয়ে গেছে। ছাগল দুধ দিচ্ছিল, তার পায়ে আর মুখে ভাইরাল ইনফেকশন হয়েছে, তার দুধ শুকিয়ে গেছে। তারপর এটা গেল হচ্ছে গৃহপালিত পশুদের কথা। তারপর তোমরা সবাই জানো, আমি এইটা পাঠিয়ে দিয়েছিলাম যে বাড়িতে যারা মাছ চাষ করে, তার থেকে একটা বড় অর্থনৈতিক সহযোগিতা পায় পরিবার। তো এবং সেটা বিক্রি করে আবার আর পাইকারি বিক্রেতারা খুচরো বিক্রেতার কাছে বিক্রি করে দেয়। তার মানে এর উপরে আরো কত মানুষ নির্ভরশীল। তো তার মাছগুলো সব মরে যাচ্ছিল গায়ে ক্ষত হয়ে। এক্সপার্টদের কাছে যাওয়া হয়েছিল, ওষুধ বলেছিল, মরা রুখে যায়নি, আলসার ভালো হয়। তো এই যে ঘটনাটা কিন্তু সেই 7,500 লিটার জলে 4টে মাত্র কার্বোবেসিয়াম গ্লোবিন দিয়ে দিয়েছিল। প্রথম দিন 2টো মারা গেছিল, তারপর থেকে আর কেউ মারা যায়নি। শুধু তাই নয়, মাছেরা অনেক বেশি জীবন্ত হয়ে উঠেছিল এই কার্বোবেসিয়াম এর পরে। এটা গেল হচ্ছে প্রাণীদের জন্য। এবার উদ্ভিদের জন্য তোমরা দেখে থাকবে, লঙ্কা যাদের কপাল ভালো ঠিকঠাক হয়,
আর সাধারণত যা হয় লঙ্কা গাছগুলি একটু বড় হয়ে যাওয়ার পর পাতাগুলি কুঁকড়ে যায়, কিছু একটা ইনফেকশন হয়, আমি খুব ভালো জানি না, যারা প্লান্ট নিয়ে কাজ করেন তারা জানেন। তো এইরকম বিভিন্ন শাক পাতা গাছে পোকা লাগে এবং তাদের ফলন কমে যায়, অথবা বিভিন্ন ওষুধ স্প্রে করা হয়। তোমরা কতটা জানো আমি জানি না, এই স্প্রে করা সার ফলে আমরা এই ধরনের আধুনিক বিজ্ঞানের আলোকে আমরা অনেকজন এগোলেও অনেক পিছিয়ে গেছি সেই প্রকৃতির জিনিসের, প্রকৃতির কি বলবো নির্ভেজাল জিনিসের থেকে। যা কিছু খাই কোনো স্বাদ নেই, কারণ বিভিন্ন ওষুধ স্প্রে করা হয়েছে। আমি জানি না এইসব ক্ষেত্রে যেখানে প্রচুর পরিমাণ বীজ দেওয়া হয়, আমি তো বলবো তোমরা যারা আমি এটা শুনেছি, যেমন এই করলা মানে উচ্ছে তিতো ঠিকই, কিন্তু ওখানে নাকি প্রচুর পরিমাণ বীজ দেওয়া হয়, উচ্ছেতেই বেশি বীজ দেওয়া হয়। তো আমি তোমাদেরকে বলবো তোমরা একটা গাছ লাগিয়ে সেখানে স্প্রে করে দেখো পোকা রোখা যায় কিনা। আমার একটা ছাত্র আছে, দেবাশিসও ঢুকেছে কিনা আমি জানি না, ও আমাকে বলেছে স্যার আমি বিভিন্ন গাছের উপর পরীক্ষা করেছি। দেবাশিস আছিস? মনে হচ্ছে নেই। তাহলে এই যে বিভিন্নভাবে ছেলেরা এই রিয়েল হোমিওপ্যাথির কার্বোভেজের অর্থ এই জন্যে, আমার 2 তারিখের অনুষ্ঠান এরই জন্যে, যে কেন কার্বোভেজ আর কেন সিএম পোটেন্সি। আমি লেখাটা রেডি করেছি, ওটা 15 দিন লেগেছে, 18 পেজ লেখা হয়েছে, এবং তোমরা যখন পাবে হাতে পড়লে বুঝতে পারবে। অবশ্যই ইংলিশে লিখেছি, কারণ এখন বাংলা লিখে আর সময় নষ্ট করা যায় না, কারণ সমস্ত পৃথিবীর কাছে এই তথ্যগুলি পৌঁছচ্ছে। ফলে আমি শুধু বাঙালিদের জন্য আর নিজেকে একটা কূপের মধ্যে ডুবিয়ে রাখতে চাই না, আমি অনন্ত সমুদ্রের কাছে মিলিয়ে যেতে চাই। তার জন্যে ইংরেজিতে লিখলেও তোমরা ইংরেজি বোঝবার চেষ্টা করো, আর ইংরেজি না বুঝে হোমিওপ্যাথি সম্বন্ধে তুমি খুব ভালো এগোতে পারো না। আর আমার বেশিরভাগ লেখাই এখন ইংলিশে হয়, ফলে মানুষ পারে না এমন কিছু নেই। ইংলিশটা ডিকশনারি দেখে পড়ো, তুমিও শিখে যাবে। আমিও যখন প্রথম গ্র্যাজুয়েশন মানে আমি বিএসসিতে ভর্তি হই, আমার সময় বাংলায় পড়া যেত না, অনেক কষ্ট হতো, কান্না পেতে, একটা সেন্টেন্স পড়তে 3 বার ডিকশনারি উল্টাতে হতো, খুব কষ্ট হতো। তো সেই জন্যে এখন তো আমি ইংরেজিতে নিজেই লিখি, আর তোমরাও পারবে ইংরেজিটা লেখা শিখো, অন্তত পড়া শেখো কমসে কম। যে পাঠটা বুঝতে পারবে না আমি তো বলেই দেবো, সেখানেও আমি ইংরেজিতেই বলবো, আমাকে বলা হয়েছে, কিন্তু বলেছে যেখানে তুমি মনে করবে একটু বাংলায় বললে ভালো হয় বাঙালিদের জন্য, সেইটুকু মাত্র বাংলায় বলা হবে। আদারওয়াইজ আমাকে টাইম দেওয়া হয়েছে 1 ঘন্টা, কাউকে দেওয়া হয় না, শুধুমাত্র আমার রিয়েল হোমিওপ্যাথির গুরুত্ব বিবেচনা করে আমাকেই দেওয়া হয়েছে 1 ঘন্টা। তো ফলে তারাও বুঝেছে রিয়েল হোমিওপ্যাথির গুরুত্ব। আর তোমরা আমি জানি না কতটুকু বুঝেছো, আমার সন্দেহ আছে তোমরা বুঝেছো বলে, কারণ তোমরা অনেকেই এই রিয়েল হোমিওপ্যাথির সঙ্গে লাইকোপোডিয়াম ল্যাকেসিস প্রেসক্রিপশন করো। এটা আমার জন্য শুধু দুঃখজনক নয়, লজ্জাজনক। আমি কাদেরকে এইভাবে পড়িয়ে চলেছি যারা আজও বুঝতে শিখলো না, উল্টোপাল্টা করলো। তো ঠিক আছে, শোনো তোমাদের সেই লাইকোপোডিয়ামের কাহানি। আমি লেটেস্ট একটা পেশেন্ট দেখেছি, আমার এক ছাত্রের শ্বশুর মশাই, বয়স 75 বছর। ছোটবেলা থেকে তার কথা শোনো, তিনি সবসময় খেলতে গিয়ে ওই ওদেরকে ডমিনেট করতেন, এই তুই এই করবি, তুই এই করবি, সেই করবি, মানে লিডারশিপ। তারপর বড় হয়ে উনি পলিটিক্সে ঢুকলেন, ক্লাস মাধ্যমিক পড়া থেকেই উনি ছাত্র রাজনীতিতে ঢুকে পড়েন। তারপরে সেই রাজনীতি করতে করতে উনি ইলেকশনে জিতে যান, উনি চেয়ারম্যান হন, ইত্যাদি ইত্যাদি। তবে এই চেয়ারম্যান পর্যন্তই, তারপরে এগোতে পারেন। ফলে তাকে তৎকালীন সদ্য হোমিওপ্যাথরা তাকে, আমি এটা মানে হাস্যকর হিসেবে বলি আর কি, লিটার লাইকোপোডিয়াম খাইয়েছে। ভাবতে অবাক লাগবে, এই সেই হোমিওপ্যাথি যাদের ধ্যান ধারণা এতটাই সুপারফিশিয়াল, সেই ছেলেটি ডমিনেট করতো, তাকে লাইকোপোডিয়াম একবারও ভাবা হলো না। সত্যি এ লাইকোপোডিয়ামের মতো এমন ব্যক্তিত্ব প্রমাণ করবার কি ব্যবস্থা আছে, তাদের কাছে এই আইডিয়াটা ছিল না। কারণ কোন ঋষি এ কথা লিখে রেখে যাননি, কোনো বইতে লেখা নেই
যে আজকে যাকে নেতা ভেবে লাইকোডিয়াম দেওয়া হচ্ছে তার জীবনচক্র কেমন হবে। আমি ঈশ্বরের কাছে, আমি কোরআনের কাছে কৃতজ্ঞ, সে আমাকে এই অন্ধকার জায়গা থেকে বের করতে পেরেছে, আমি ওই অন্ধকার কূপ থেকে বেরিয়ে আসতে পেরেছি। শোনো তাহলে কেসটা। উনি ছোট থেকে কখন কোন বিষয়ে গুরুত্ব দিতে, তাই যেমন হাস্যকর মনে হয়, আমিও হোমিওপ্যাথ, আমি একজন হোমিওপ্যাথ, আমি ওই হোমিওপ্যাথ পড়েই এখানে এসেছি, কিন্তু আমি ওনার কাছে কৃতজ্ঞ, সে আমাকে বোঝাতে সক্ষম, বুঝতে দিয়েছে যে এভাবে নয়, তুমি মানুষের গভীরে ঢুকে যাও। কেন সে হাততালি পেয়ে এত আনন্দিত হতো, এর পিছনে কারণটা কি? তোমরা দেখবে অনেক লোক আছে কথা বলার সময়, ডাক্তারবাবু জানেন আমার 3টে ছেলে, আমি 4 জনকে ডাক্তার বানিয়েছি। বুঝতে পারলা তো, 3টে ছেলে 4 জন গুলো, আর একজন কোথা থেকে এলো, পাশের বাড়ির একটা ছেলে। তো এই যারা বাহাদুরি করে, জাহির করে নিজেকে, এরা কিন্তু সবাই ক্যাজুয়াল ইন্ডিভিজুয়াল। তোমরা বুঝে নাও, ক্যাজুয়াল তোমাদের আমি বুঝিয়েছি, কিন্তু কখনো এই দিকটা বলিনি, কিন্তু এটা ছিল একটা অপ্রকাশিত দিক। যারা নিজেরা ফোটানি করে, এই ফোটানি বাবুরা সবাই ক্যাজুয়াল, সবাই, এরা সবাই সরিনাম। তবে অবশ্যই সরিনাম সিএম, তোমাদেরকে আমি এর আগে বলেছি, প্যাথোফিলোসফিক্যাল প্রেসক্রিপশন কিন্তু কখনো সিএম এর নিচেই করতে নেই, বরং সিএম এর থেকে 015, 018, 021, 024 যেতে হয়, নিচে আসতে নেই। নিচে আসলেই তুমি কিছু এমন কিছু কথা শুনতে পাবে, তাতে রোগীর কাছ থেকে মনে হবে তুমি প্রেসক্রিপশনটা ভুল করেছো, করবে না। তাহলে প্যাথোফিলোসফিক্যাল বিষয়টা যে এত গভীরের, আমি যখন প্রথম লিখি, আমি যখন একে প্রথম আবিষ্কার করি, আমি বুঝিনি যে সত্যি সত্যি এর এত গুরুত্ব। আমি প্যাথোফিলোসফিক্যাল প্রেসক্রিপশন সম্পর্কে বলেছি, প্যাথোফিলোসফিক্যাল প্রেসক্রিপশন ইজ দ্য প্রেসক্রিপশন হুইচ ইজ controlled by higher pathology. This is the pathology of the brain. This is the pathology of the brain. You try to understand what we express. Now this part I am speaking in English. When a person is having certain philosophy, being and brought up with certain philosophy, আমি একটা when a person is being brought up with a certain philosophy, and this philosophy is following certain drug, someone is following the philosophy of Civilinum, which is what is this? That the individual is in early life, that very individual was having different bad character, as not naughty, very naughty, very restless, not concentrated with the studies, nothing, very selfish, all the negative qualities the symptomatic individual has. But gradually, with the age, this philosophy day by day changing and changing towards betterment. The person is now selfish, self-centered, but with the age, that selfish, self-centered mentality transformed into cosmopolitan mentality. This is the natural philosophy of natural quality of Civilinum. But when all these negative quality persist, never change, remain unchanged, this is the idea regarding pathophysiological idea of Civilinum. তাহলে এই পাঠের বাংলা যদি বলি, তাহলে এমন হয়, যখন কোনো ইন্ডিভিজুয়াল ছোটবেলা থেকে আত্মকেন্দ্রিক, স্বার্থপর, ভীষণ দুষ্টু, পড়াশোনায় মন নেই, বছর বছর ফেল করে, লোকের সঙ্গে ঝঞ্ঝাট করে, ভাই বোনে মারামারি করে, বয়সের সঙ্গে সঙ্গে এই সব বদলে যায়। সব বদলে গিয়ে সেই আত্মকেন্দ্রিক মানুষটা হয়ে যায় কসমোপলিটান, বিশ্বজনীন।
আজকে আগে সে একাই একটা টাকা পেলে আগে নিজেই খাবার কিনে খেয়ে নিত, এখন এই 1 টাকা দিয়ে খাবার কিনে যতটুকু ভাগে হয় সবাই ভাগ করে খায়, আপনজন হোক বন্ধুরা হোক সবাই মিলে। এটা হলো কসমোপলিটান মেন্টালিটি। ছিল সে আত্মকেন্দ্রিক, স্বার্থপর, কিন্তু প্রকৃতির নিয়মে এরা এই পরিবর্তন হয়। এখানে কিন্তু কোনো ওষুধের দরকার হয় না। এটা কিন্তু সিপ্রিনামের ফিলসফি, জীবন দর্শন। কিন্তু যখন এই আত্মকেন্দ্রিকতা আনচেঞ্জ, মানে অপরিবর্তিত থেকে যাবে জীবনের শেষ দিন পর্যন্ত, সেটা হবে প্যাথোফিলোসফিক্যাল প্রেসক্রিপশন অফ সিপ্রিনাম। এখন কথা হলো যে এই সিপ্রিনাম কেন কসমোপলিটান হয়ে যায় পাল্টে, আর কেন আত্মকেন্দ্রিক সেলফিশ হয়ে যায়? এর জবাব হলো, আমি আমার গবেষণায় যতটুকু দেখেছি সেটা হলো, যখন এই মানুষটির এই ইমোশনের জন্য দায়ী যে নিউক্লিয়াস, ব্রেনের মধ্যে যে নিউক্লিয়াসটা দায়ী, এই আবেগ, এই স্বার্থপরতা বা কসমোপলিটান এর জন্য দায়ী যে নিউক্লিয়াস, সেটা এমনভাবে অ্যাডভান্স প্যাথোলজি একে বিকৃত করে দেয় যে আর কখনো ওই মানুষটা এই কসমোপলিটান হবার সুযোগ পায় না। তার মানে এটা অ্যাকচুয়ালি খুব খারাপ প্যাথোলজি। আর শুধু এখানেই নয়, এই মানুষটি কিন্তু আগামী দিনে ক্যান্সার বা কি বলে স্মৃতিশক্তিহীনতা ইত্যাদিতে ভুগে শেষ হয়ে যাবে। সেই জন্য এই দর্শনটাই দর্শন নয়, এই দর্শনটা কিন্তু অ্যাকচুয়ালি প্যাথোলজিকে ইন্ডিকেট করে যে এর প্যাথোলজিটা কিরকম। যে মানুষটি আর ক্ষেত্রে প্যাথোফিলোসফিক্যাল প্রেসক্রিপশন হবে না, শুধু ফিলোসফিক্যাল প্রেসক্রিপশন হবে, এর মানে হলো এই মানুষটির প্যাথোলজি অত গভীরে নয়। আর গভীরে নয় বলে সে সেলফ সেন্টার্ড থেকে, সেলফিশনেস মেন্টালিটি থেকে কসমোপলিটানে চেঞ্জ করে যায়। কিন্তু যাদের ব্রেনের নিউক্লিয়াসটা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে সিফিলিটিক এই মায়াজমের আক্রমণে, তাই তারা কিন্তু আর কখনো কসমোপলিটানে পরিবর্তিত হতে পারে না, সেলফ সেন্টারি রয়ে যায়। এরা কিন্তু ভয়ঙ্কর পেশেন্ট। এরা যখন তখন যে কোনো ভাবে ভয়ঙ্কর অসুস্থ হতে পারে, কারণ এদের মধ্যে সিফিলিটিক মায়াজম প্রিডমিনেন্ট। তাহলে আমরা কি কথা বলতে কোথায় ঢুকে গেলাম? কথা ছিল ক্লাসিক্যাল হোমিওপ্যাথরা তারা কিন্তু লাইকোপোডিয়াম প্রেসক্রিপশন করবার সময় কেউ তলিয়ে ভাবেন না। তারা শুধু ভাবেন এ নেতা হতে চাইতো বাচ্চা বয়সে খেলবার সময়, তাহলে কি লাইকোপোডিয়াম দাও। কিন্তু কোনো একটা মানুষের জীবন দর্শন এভাবে স্টাডি করা যায় না। এই জীবন দর্শন স্টাডি করতে গেলে অনেক আগে থেকে শুরু করতে হয়। আমরা যেভাবে এই জীবন দর্শন স্টাডি করি, তাহলে আমি গোড়া থেকে বলি, যদি কোনো মানুষ এইরকম ক্যাজুয়াল হয়ে জন্মায়, তাহলে তার জীবনের প্রথম থেকে তার বিভিন্ন সাইন সিমটম দেখা দেয়। কেমন ভাবে? যখন সে জন্মালো, জন্মে যখন কোলে উঠলো কারো, সেই কোল সে বুঝতে পারতো না কোন কোলে বেশি আরাম, একের পর এক কোল পাল্টে যেত। তারপর কোলে ওঠা যখন শেষ হলো, তারপর শুরু হলো তার অন্য ক্যাজুয়াল জীবনের বিভিন্ন লক্ষণ। কিরকম? তার অনেক খেলনা আছে, পুতুল আছে বা বল আছে, কিন্তু ওই জিনিসই সে আবার যখনই দেখতো বলতো ওইটা কিনে দাও, কারণ সে হিসাব বুঝতো না। ওই বলটার সেই বলটা এক, ওকে যে বোঝানো হতো দেখো তোমার বাড়িতে এর থেকে ভালো বল আছে, ও তখন বলতো না তুমি জানো না, এইটা ওর থেকে দেখতে ভালো। মানে ও হিসাব করতে জানতো না, জানেনি, হিসাব করতে জানেনি। তাহলে ক্যাজুয়াল মেন্টালিটি দেখো কিভাবে প্রকাশ পায়। এরপর সে একটা মোবাইল পেল, অথবা মোবাইল নেই টিভি আছে, অথবা টিভি নেই রেডিও আছে, তো সে বুঝতে পারে না কোন জিনিসটা সব থেকে ভালো, শ্রুতিমধুর, দেখতে ভালো। তাই সে ভাবে এটা নয় পরেরটা ভালো, এটা নয় পরেরটা ভালো। সে মোবাইল টিপছে আর টিপছে,
আর টিভি চ্যানেল ঘোরাচ্ছে আর ঘোরাচ্ছে, রেডিও চ্যানেল ঘোরাচ্ছে আর ঘোরাচ্ছে, হয়তো এর পরেরটা ভালো গান হচ্ছে, হ্যাঁ, এফএম ইত্যাদি ইত্যাদি। তাহলে ব্যাপারটা কি হলো, এরা হিসাব করতে জানে যে আমি যা করছি এটা কতটা সঠিক হলো। ও যখন আর একটু বড় হলো, ও বন্ধুত্ব করতে শিখলো, সেই সমলিঙ্গী বন্ধুত্ব